সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে এরই মধ্যে প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো, এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে তিনি আসলে দেশের দায়িত্ব নেবেন। একরকম ধারণা ছিল যে এবার হয়তো প্রায় 250 বছরের রেকর্ড ভাঙবে, নারী প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস আসতে পারেন। সেই জল্পনা কল্পনা আসলে শেষ। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। নানা ইস্যু, মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে আসলে সারা বিশ্বের চোখ ছিল, যুদ্ধ বিগ্রহ আসলে কমবে কিনা, সারা বিশ্বের রাজনীতি আসলে কোন বাস্তবতার মুখ করবে, সেসব বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর এম শাহিদুজ্জামান, সাবেক অধ্যাপক, ডক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমার ডান পাশে আছেন, একেবারে ডান দিকে আছেন এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক আলী চৌধুরী, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয় ট্রাম্পের বিজয়ে কি আসলে স্বস্তি ফিরবে বিশ্বজুড়ে, এই বিষয় নিয়ে। ডক্টর এম শাহিদুজ্জামান, একরকম আলোচনা ছিল যে এবার খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর কামালা হ্যারিসের চান্স তো দেখছিলেন অনেকে যে তিনি চলে আসতে পারেন, ট্রাম্প দ্বিতীয়বার সুযোগ নাও পেতে পারেন। ভোটাররা ঠিক কি কি কারণে গুরুত্ব দিল যে কারণে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে আসছেন? এত টার্ন আউট অসাধারণ ছিল। ইট ওয়াজ অ্যাবসলিউটলি কি বলে মিস্ট্রি যে why this huge turnout? Is it going to be for Kamala Harris or is it going to be for Trump? তার আগে 8.5 কোটি লোক ভোটিং করেছে। ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট পেনসিলভেনিয়াতে আগাম ভোট করার নিয়ম ছিল না, আরও 2টা স্টেটে নিয়ম ছিল না। ইউ কুড ডু মেইল ভোটিং, তাও আবার অ্যাপ্লাই করতে হতো। কিন্তু দ্য রিয়েল রিজন এখন যেটা মনে হয় যেন ইট ওয়াজ দিস হিউজ আমেরিকান কান্ট্রি সাইড, যেখানে আপনার শ্বেতাঙ্গরা এখন পর্যন্ত তারা কিন্তু নারী প্রেসিডেন্টের ধারণা মেনে নেয়নি, নাম্বার 1। নাম্বার 2, খ্রিশ্চানিটি। তাদের কাছে মনে হয়েছে যে কমলা হ্যারিস, এটা ওই রেসের ব্যাপারটা কাজ করেছে, যে শি ওয়াজ এন ইন্ডিয়ান অরিজিন, শি ওয়াজ ব্ল্যাক। তারপরে আবার তার যেসব মেইন এজেন্ডাগুলো, দে রিয়েলি বিলিভড এন্টায়ার মিডওয়েস্ট সহ, শুধু মিডওয়েস্ট না, এমনকি ওই যে ব্লু ওয়াল যেসব স্টেট আমরা বলি, পেনসিলভেনিয়া, মিশিগান আর উইসকনসিন, আর সাউথ তো রয়েছেই। there was this deep belief that Christian faith-এর against যাচ্ছে। her attitude towards যারা এটাকে ট্রাম্প বলল যে অ্যান্টাই লাইফ, অ্যাবর্শনের ব্যাপারে একেবারে আপত্তি। দেখা গেল অনেকেই অ্যান্টিসিপেট করছিল যে ম্যাসিভলি ফিমেল ভোটস পাবে, কিন্তু সেটাও হয়ে ওঠে নাই। এবং অ্যানাদার থিং ইজ যে কমলা হ্যারিসের পুরা ইয়েটাই ডিসপ্লেইং হারসেলফ অ্যাজ এ ওম্যান, একটা মহিলা। অনেক বেশি সে সময় কাটিয়েছে মহিলাদের সাথে, এবং মেন ফেল্ট ডিট্যাচড। এটা হয়তো শুনতে একটু অন্যরকম লাগবে, কিন্তু দিস অ্যাটিটিউড এইরকম একটা ছিল। আমেরিকাতে কিন্তু মেল শভিনিজম এখনো, মানে পুরুষতান্ত্রিক যে পুরুষের যে বাহাদুরি না, কিন্তু এই যে ধরেন বলছেন যে নারী প্রেসিডেন্টের ধারণা বা নারী প্রেসিডেন্ট হিসেবে আসবে, এইটি আসলে মেনে নিতে পারেন, এটি আসলে মূল কারণ নাকি তিনি যেসব বিষয়ে ফোকাস করেছেন সেই বিষয়গুলোকে আসলে খুব বেশি নেয়নি ভোটাররা? প্রথম কারণ হচ্ছে ইকোনমি, অর্থনীতি। শি ওয়াজ টাইড আপ উইথ বাইডেন। সে বাইডেনের ফরেন ইকোনমিক পলিসির উপর অনুগত ছিল। মাত্র 2-3 মাস সময় পাইছে, তার মধ্যে সে নিজেকে বাইডেন থেকে সেপারেট করার কোনো ইয়েই ছিল না। এবং বিপুল সংখ্যক হিসপ্যানিক্স, যারা আপনার বলতে গেলে 88%-এর মতো হিসপ্যানিক্সরা সব ট্রাম্পের দিকে ঝুঁকে পড়েছে। এটা একেবারে বাস্তবসম্মত একটা রিয়ালিস্টিক কারণ। আমার কাছেও খুব কনভিন্সিং মনে হয়েছে যে এই যে মেইল ব্যাস্টনের আরবান ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, রুরাল মেল ফিমেল, খ্রিশ্চানিটি এফেক্টেড অ্যাটিটিউড, অ্যাবর্শনের ব্যাপারে তাদের আপত্তি। তবে আরেকটা ব্যাপার ছিল যে ফরেন পলিসির রেলমে, যেখানে দেখা যাচ্ছিল there was this huge consciousness that this war in Ukraine was আমেরিকাকে কোথাও নিয়ে যাচ্ছিল না, একটা বিপুল এক্সস্টন হচ্ছিল। ট্রাম্প কিন্তু গর্বের সাথে প্রচার করে গেছে বারবার যে আমি পুতিনকে ফোন করব, এই ইউক্রেনের যুদ্ধ আমি বন্ধ করাবো। এটা কিন্তু একটা অনেক বড় ইনফ্লুয়েন্স রাখছে, কেননা ইউরোপে যে এক্সস্টন হচ্ছিল যে আমেরিকান ইকোনমি, সেটা রোধ করা ট্রাম্প পারত। আর অন্যদিকে কমলা হ্যারিসের তেমন কোনো
প্ল্যানই ছিল না, জি। কোনো স্টেটমেন্টও দেয় নাই, কোনো অনেক অবস্থান ধন্যবাদ। নাই। আমরা একটু এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক আলী চৌধুরী, আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। আসলে ধরেন মানে কালকে পর্যন্ত এবং ভোট গণনা শুরুর দিকেও দেখা যাচ্ছিল যে কমলা হ্যারিস এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে রাইজ হলো ডোনাল্ড ট্রাম্পের। আমি এটা কি ধরেন, আমি একটু বলি, সেটি হচ্ছে যে এটা কি মানে সাবেক বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন তার দায় কিনা কমলা হ্যারিস নিচ্ছেন? সেটি তো প্রফেসর সৈয়দ যেটা বললেন যে মানে কমলা হ্যারিস এক নম্বর হচ্ছে সময় পায়নি, আমার মনে হয় 4 মাসের মতো সময় পেয়েছে, এবং দায়িত্ব অনেকটা বাইডেনের উপর পড়ে। উনি যদি আজকে থেকে 2-2.5 বছর আগে ডিসাইড করতেন যে না আমি রান করছি না, লেট মাই সামবডি এলস বি চোজেন, তাহলে তো এই ঘটনা ঘটতো না। আমরা জানি উনি ভুলে যাচ্ছিলেন, উনি কানে শুনছেন না, উনি পড়ে যাচ্ছেন বারবার পাবলিক ইয়েতে। কোনো আমেরিকানসরা অলওয়েজ চায় একটা অ্যাক্টিভ এবং স্ট্রং প্রেসিডেন্ট, আফটার অল হি ইজ গোয়িং টু হ্যাভ দ্য নিউক্লিয়ার বাটার। তো এই লোক যদি যার নিজের ইয়ের উপরে, তারপরে তখন প্রথম ডিবেট যেটাতে মানে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ওনাকে কর্নার করে ফেললো এবং উনি শুনছেনই না ট্রাম্প কী বলছে। তো এই ধরনের উনি অনেক ক্ষতি করেছেন, এবং যখন উনি ফাইনালি ডিসাইড করলেন যে না এখন আর আমি পারছি না, এবং হোল পাবলিক ওপিনিয়ন চলে গেল ওনার বিরুদ্ধে, রিপাবলিকানসরাই রিকোয়েস্ট করলো ভাই প্লিজ আপনি সরে যান, তখন উনি সরে গেলেন। তো তখন কমলা হ্যারিসের হাতে সময় খুব কম ছিল টু বিল্ড আপ এন ইমেজ অফ হারসেলফ, যেটা প্রফেসর শহীদুজ্জামান বললেন যে শি হ্যাড টু ক্যারি দ্য বার্ডেন। একদম স্টার্টিং ফ্রম দেখেন আফগানিস্তান থেকে যে ডিজাস্ট্রাস উইথড্রয়াল হলো, উইথড্রয়াল যেখানে তারা $1 বিলিয়ন ওয়েপন্স ওই তালিবানদের হাতে রেখে, ওয়েপন্স হেলিকপ্টার রেখে তারা বলতে গেলে পালিয়ে আসলো, সেখান থেকে নিয়ে এই যে যুদ্ধগুলো চলছে ইউক্রেনের যেটা আজকে 2 বছর ধরে চলছে। আমি কালকেও এখানে বলেছি যে যুদ্ধটা এমন একটা স্টেলমেটে গেছে, যেটা 1914-15 সালের যে প্রথম বিশ্বযুদ্ধের যে ট্রেঞ্চ ওয়ারফেয়ার, সেটি হচ্ছে এখানে 1 মাইল এগিয়ে যায়, 1 মাইল পিছিয়ে যায়, এবং ইনর্মাস ওয়েপন্স হচ্ছে এবং লোকক্ষয় হচ্ছে উভয় দেশে। এবং এই ইউক্রেনকে সাপোর্ট করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর তার সাথে জার্মানি এবং 1 or 2 ইউরোপিয়ান কান্ট্রিজ, কিন্তু পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস, এবং তারা ভাবছে যে এইটা আমাদের ইকোনমির উপরে একটা বিরাট প্রেশার হচ্ছে। আবার সেই সঙ্গে যখন চলে আসলো গাজা এবং ইয়েতে, সেখানেও একটা ইনকনক্লুসিভ ওয়ার চলছে, জেনোসাইড চলছে, যে জেনোসাইডের জন্য একদিন না একদিন মার্কিন যুক্তরাষ্ট্রকেও কিন্তু দায়িত্ব বহন করতে হবে, কারণ এভরিবডি ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি যদি জেনোসাইডে ইনভলভ হয় তার বিচার হয়, তখন মার্কিন জনগণ কেন এটার পিছনে যাবে? তো উনি যেহেতু বলেছেন যে আমি ইউক্রেনের এটার একটা সমাধান করব, হয়তো ইউক্রেনকে কিছু অংশ তার ছেড়ে দিতেই হবে, যেখানে রাশিয়ান জনগণ থাকে, কিন্তু যুদ্ধটা শেষ করতে হবে। এবং এখানে উনি খুব স্ট্রংলি বলেছেন, কিভাবে উনি করবেন সেটা উনি বলেননি, বাট আমি গতকালকে এখানে বলেছি যে যুদ্ধ তো মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো আমাদের জীবদ্দশায় শেষ হবে না, মানে যুদ্ধাবস্থা, কিন্তু আপাতত হয়তো একটা সিজফায়ার হতে পারে, যেখান থেকে একটা ব্রিদিং স্পেস পাওয়া যায়। তো এইগুলো অনেক জিনিস। আর উনি যেটা বললেন সত্যি, কালকেও আমরা বললাম যে মিডল আমেরিকা এবং সাদার্ন পার্ট অফ আমেরিকা ভীষণ কনজারভেটিভ, এবং সেখানে এই চার্চের পাওয়ার অনেক বেশি। আমাদের এখানে যেরকম মোল্লা বাড়ছে, ভারতে যেরকম পুরুত বাড়ছে, হিন্দুত্ববাদী বাড়ছে, ওখানে একটা ক্রিশ্চিয়ান রিসার্জেন্স একটা চলছিল যে মানে এরকম ট্রাম্পের যে উদ্ভট আচরণ, ব্যঙ্গাত্মক, কিন্তু ওই যে আবার যেটা উনি বললেন যে মিড আমেরিকান, এত বিতর্ক পরেও তো আমেরিকানরা আসলে মিড আমেরিকান থিংস এ মাচো হি ইজ এ ম্যান টু বি ট্রাস্টেড, ইউ নো দ্যাট সর্ট অফ থিং। এবং ওর যেসব উদ্ভট এগুলো তারা দে ডোন্ট কেয়ার, মানে কম্পেয়ার টু হোয়াট দ্য আদার পারসন ইজ অফারিং, সেখানে ওরা এখনো হয়তো ভাবছে যেটা একটা ফিবল লিডারশিপ হবে, এবং ওই বাইডেনের ট্রেডিশনই শি উইল কন্টিনিউ, এই ধরনের একটা বার্ডেন শি ওয়াজ ক্যারিং। তো নির্বাচন নিয়ে তো কোনো রকম বিতর্ক, এইটা একদম সুইপিং। এখানে যে ওই যে বোথ পপুলার ভোটেও তারা এগিয়ে, এবং ইলেকট্রাল ভোট তো অনেক এগিয়ে। তো আমার মনে হয় 52-47-48 এরকম আর কি, দে আর লিডিং পার্সেন্টেজ ওয়াইজ। আর এখানে তো
279 আর 200 কত জন, 19-22 এরকম। এরকম। তো এখানে অনেক হিউজ মার্জিন। সো আবার সিনেটেও তারা দখল আসছে। সুতরাং দিস ইজ এ ভেরি মানে আই উড সে ল্যান্ডস্লাইড ভিক্টরি ফর দ্য রিপাবলিকানস। এখন ডিপেন্ডস যে নেক্সট 4 ইয়ার্স কীভাবে যায়। তবে আই এম অ্যাবসলিউটলি শিওর যে যখন ক্ষমতার বাইরে এবং ক্ষমতার মধ্যে অনেক পার্থক্য হয়, এখন নাও দ্যাট হি ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট, আই এম শিওর হি ইজ গোয়িং টু ডিল সাম অফ দ্য থিংস হি হ্যাজ টু ডিল, কারণ হি অ্যালোন ক্যানট ডু না। আমেরিকাতে তো আর একা পারবে না, প্লাস সিনেট আছে, ওদের হাউস অফ কংগ্রেস, তাদের সুপ্রিম কোর্ট, অনেক অনেক অনেক। ডক্টর সাইদুজ্জামান, বিশ্বজুড়ে যে বিশৃঙ্খলা এবং এখানে ধারণা করা হয় মানে ওপেন সিক্রেট বিষয়টা যে ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল, এই বিষয়গুলোর পেছনে আমেরিকা আছে। তো ট্রাম্পের বিজয় আসলে বৈশ্বিক বিশৃঙ্খলা থামাতে পারবে কিনা? দেখেন, ট্রাম্প সম্পর্কে আমার না একটা অন্য রকমের চিন্তাধারা রয়েছে। আমি যেমন টিপিক্যাল ইজি থিঙ্কিং হলো ট্রাম্প তো এখন বিশ্বের দাপিয়ে বেড়াবে, সে এখন সেকেন্ড টার্ম, হি উইল বি ভিন্ডিকটিভ, তার উদ্ভট ধারণাগুলো আসবে। কিন্তু আমার মনে হয়, আমি যখন অতীতের ইয়েগুলো দেখি যে নিক্সন কিভাবে হ্যান্ডিক্যাপ্ট হয়ে গিয়েছিল বিকজ অফ ওয়াটারগেট, ট্রাম্প ওই যে ক্লিন্টনকে ওই লিওনিস্কির ওই স্ক্যান্ডাল নিয়ে সে কিন্তু অনেক রেস্ট্রেইনড হয়ে গিয়েছিল। ট্রাম্পের একটা জিনিস কিন্তু ভুললে চলবে না, হি ইজ দ্য ফার্স্ট ইন্ডাক্টেড প্রেসিডেন্ট, একটা ক্রিমিনাল সে প্রেসিডেন্ট। এবং এটা এই যে কত মারাত্মক একটা ছাপ, সেটা আমেরিকান হিস্ট্রিতে ছিল না। এবং সে যখন অপারেট করবে ফরেন পলিসি রেলমে, কংগ্রেস আমার ধারণা প্রত্যেকটা পদে, স্পেশালি ডেমোক্রেটসরা তাকে ধরবে, তাকে গিলটি ফিল করবে, তাকে একটা লেম ডাক প্রেসিডেন্টে পরিণত করবে। একটা জিনিস ভুললে চলবে না, দেখেন ইসরায়েলকে আর ইয়েতে শুধু আমার মনে হয় ইউক্রেনের প্রশ্নে সে লেভারেজ পাবে যে ঠিক আছে, তুমি পুটিনের সাথে ইউ কন্ডাক্ট ইউর পার্সোনাল ডিপ্লোমেসি, লেটস সি হাউ গুড ইউ আর। হ্যাঁ, কিন্তু মিডল ইস্টে ট্রাম্প যদি নেতানিয়াহুকে প্রভোক করে যে অ্যানেক্স করো গোলান হাইটস, বা গোলান হাইট না, সরি, ওয়েস্ট ব্যাংক আর গাজা, অ্যানেক্সেশনের কোনো ধারণা, সে টু স্টেট থিওরি রিজেক্ট করে দিচ্ছে। দিস ইজ সাচ এ প্রভোকেশন। এবং আপনি চিন্তা করেন, রিপাবলিকান পার্টির কিন্তু দুইটা আইকন আছে। একটা হচ্ছে আপনার রেগান, যেটাকে ওরা সবচেয়ে মেইন স্ট্রিম পূজা করে। রেগান সেকেন্ড টার্ম শেষ করছে এবং সে রিপাবলিকান পার্টির যে শক্তি প্লাস আইডিয়ালিজম, রেগান একটা সিম্বল ছিল আমেরিকান স্ট্রেংথ, কার্টারের হাত থেকে ক্ষমতা নিছে। এই ট্রাম্প, সে তার অ্যাটিটিউড হচ্ছে আমি আনপ্রেসিডেন্টেড, ট্রাম্পাইট ফিলসফি উইল ডমিনেট। এবং ফার্স্ট টার্মে কিন্তু সাকসেসফুল হয়েছিল। কংগ্রেসের এই সেনেট মেম্বারদেরকে সে যখন তখন অপমান করত, ফরেন সেক্রেটারি, ডিফেন্স সেক্রেটারি এক হায়ার করত, ফায়ার করে দিত। হি ওয়াজ লাইক এ টাইরেন্ট, একটা ব্যক্তিগত সম্পত্তি। এই পুরো জিনিসটাই নতুনত্ব ছিল। এখন তার যে হি ওয়াজ দ্য ওয়ে হি ওয়াজ ট্রিটেড বাই দ্য কোর্ট, ডোন্ট ফরগেট, জাজ বলছে আই উইল কিক ইউ আউট অফ দ্য কোর্ট। সে কি উত্তর দিয়েছিলেন, বলছে যে আই উইল বি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। মানে একটা প্রেসিডেন্ট, চিন্তা করেন কতখানি তার সেলফ রেসপেক্ট চলে গেলে এইভাবে সে নিজেকে অ্যালাউ করে। এগুলো কিন্তু ভুলে যায় নাই। কংগ্রেস চাইবে, রিপাবলিকান পার্টি চাইবে তার যে রিপাবলিকান পার্টির যে রেসপেক্ট, ইমেজ, ভদ্রতা, ডিসেন্সি, ইন্টিগ্রেশন, ব্ল্যাকসরা আসবে, হ্যাঁ, তারপর খ্রিশ্চান ভ্যালুসকে আরও বেশি, এইসব মোরাল এথিক্যাল রেলম সামনে আনতে চাইবে। কেননা এই রিপাবলিকান পার্টির মধ্যে টেড ক্রুজের মতো সেনেটর আছে, সাংঘাতিক একতরফা, আলট্রা রাইটিস্ট, তারাও আবার অ্যাম্বিশাস। এবং ট্রাম্পের তো মাত্র এক টার্ম, 4 বছর দেখতে দেখতে চলে যাবে। রিপাবলিকান পার্টি চিন্তা করে যে ট্রাম্পের পরে এথিক্যাল পাওয়ার যদি রিপাবলিকান পার্টির না থাকে ওয়ার্ল্ডে, তাইলে তো ডেমোক্রেটসরা পূর্ণ সুযোগ নেবে। সো আমার থিওরি হচ্ছে, আমার আইডিয়া হচ্ছে, ট্রাম্প উইল বি কাট ডাউন টু সাইজ, তাকে সাইজ আপ করে দিবে। কংগ্রেস করবে এটা। আমি পরিবর্তন হবে, এনিবডি গোজ টু পাওয়ার মেলোজ ডাউন। কিন্তু শহীদুজ্জামান যেটা বললেন যে সিনেট উইল কাট হিম ডাউন টু সাইজ, আমার মনে হয় না। এই জন্য যে তারা যদি, রিপাবলিকান দল যদি অন্য কোনো ক্যান্ডিডেট খুঁজে পেত, তাহলে এই 85 না 86 ইয়ার্স ওল্ড ট্রাম্পকে আবার ট্রায়ালে 78, হ্যাঁ 78, আচ্ছা সরি, এটা তো বাইডেনের কথা বলছি। আচ্ছা,
তো ইন এনি কেস মানে দে উড হ্যাভ ফাউন্ড আউট অ্যানাদার ক্যান্ডিডেট। তাহলে তো ক্যান্ডিডেট কোনো চ্যালেঞ্জই ছিল না ওনার জন্য যে উমুকের বদলে উনি আসছেন। তো এখন আমার মনে হয় না দ্যাট উইল বি দেয়ার, বাট দেন ডেফিনেটলি হি হ্যাজ টু শো। যদি সে শো না করতে পারে, ইউক্রেনে যদি এই যুদ্ধ না করতে পারে, গাজাতে যদি একটা স্টেলমেটই হোক সেটা না আনতে পারে, এবং বিশেষ করে আরেকটা জিনিস যেটা আমরা ভুলে যাচ্ছি, চায়না বিশেষ করে তাইওয়ান প্রশ্নে তো অনেক উত্তেজনা, তারপরে দক্ষিণ চীন সাগর, এখানে তাকে রিঅ্যাসার্ট করতে হবে। হয়তো তারা দে মাইট গো ফর এ নেভাল এক্সপানশন, এবং সেখানে চায়নাও এখন ইভেন দে আর হ্যাভিং অ্যান এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা ফর দ্য ফার্স্ট টাইম তাদেরকে একটা ব্লু ওয়াটার নেভির দিকে যাচ্ছে। তো এইগুলো চ্যালেঞ্জ তাকে মোকাবিলা করতে হবে, এবং ইকোনমি তো অফকোর্স ইকোনমিকে তাকে রিভার্ট করতেই হবে। তো আমার মনে হয় দেয়ার উইল বি চ্যালেঞ্জেস, বাট অ্যান্ড অলসো নিশ্চয়ই সে মেলো ডাউন করবে। তবে তার ওই যে ক্রিমিনাল রেকর্ড এবং তার যে অতীতের এগুলো সবসময় তাকে একটা তার পিছিয়ে নেওয়া, যারা তাকে টানবে। একটা বিরতি নিয়ে ফিরছি, বিশৃঙ্খলা নিয়ে আবার আলোচনা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আবারও জেডএস আর ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। আবারও স্বাগত জেডএস আর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ট্রাম্পের বিজয় কি শান্তি ফেরাবে পুরো বিশ্বে, এই বিষয় নিয়ে। ডক্টর এম শাহিদুজ্জামান আছেন এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক এলাহি চৌধুরী। ডক্টর এম শাহিদুজ্জামান, যেটি জিজ্ঞেস করছিলাম আসলে একটু বলেছেন ইশফাক এলাহি চৌধুরী, বিশৃঙ্খলা আসলে কতটা কমাতে পারবে ট্রাম্প প্রশাসন? বিশেষ করে আমি একটু জানতে চাই গাজা ইস্যুটা আসলে সমাপ্তির পথে যাবে কি না, কারণ দুই ক্যান্ডিডেটই জোরে সোরে বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন ইতি টানতে যুদ্ধের। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, ট্রাম্প টু স্টেট সলিউশন মানে না, ইটস ম্যাডনেস। সে জেরুজালেমে ক্যাপিটাল শিফট করেছে, ঠিক আছে, এটা না আমি মেনে নিলাম, কিন্তু এর চেয়ে বড় প্রবলেম হচ্ছে সে এই নেতানিয়াহুর পিঠ চাপড়ে দিয়ে সে প্রভোগ করে যে পারলে আপনি হয় গাজা নিয়ে নেন, না হয় ওয়েস্ট ব্যাংক নিয়ে নেন। হি ইজ এ বিলিভার ইন এক্সপ্যানশন, এটাই সবচেয়ে মারাত্মক। আরেকটা সেকেন্ড প্রবলেম হচ্ছে ট্রাম্পের ইরানের প্রতি তার যে ইনহেরেন্ট হসটিলিটি, এবং আগের প্রথম টার্মেও সে কিন্তু ইরানকে কোনোভাবে, ইরান যে জাতিসংঘের আইন মেনে চলছে, নিউক্লিয়ারাইজেশনে যাচ্ছে না, ইউএন ইন্সপেক্টররাও বলে, কিন্তু ট্রাম্প সেটাকে স্বীকার করবে না। তার মানে গায়ে পড়ে ঝগড়া করা, করা। এখন দেখেন ইরান এখন এমন একটা সিচুয়েশনে, ইটস লাইক এ উন্ডেড অ্যানিমাল। তাকে এমনভাবে আঘাত করেছে 100টা প্লেন নিয়ে, যে সে এখন বলা হচ্ছে যে সে পাল্টা জবাব দেবে, এবং অত্যন্ত শক্তিশালী জবাব দেবে। রাশিয়ার কাছ থেকে সে লেটেস্ট এয়ারক্রাফটও পেয়েছে। এখন ট্রাম্প যদি এরকম অবস্থায় ইরানের রিয়ালিটিটাকে ঠিকমতো পর্যবেক্ষণ না করে, যদি টু স্টেট সলিউশন সে না মেনে নেয়, যদি নেতানিয়াহুকে ইনএভিটেবলি স্ট্রিক্টলি, আমার ইট রিমাইন্ডস মি অফ জেমস বেকার, আপনার বুশ সিনিয়রের ফরেন সেক্রেটারি ছিলেন, ফরেন মিনিস্টার। হি ওয়াজ সো পাওয়ারফুল টেক্সাসের। হি ইউজ টু গো অ্যান্ড স্কোল্ড দ্য ইসরায়েলি প্রাইম মিনিস্টার। অ্যাবসলিউটলি কানে ধরে করতে হবে, ওই ভয়টা থাকতে হবে। যেমন কমলা হ্যারিস যদি থাকতো তাহলে কিন্তু ভয় পাইতো না। বাইডেন থাকতে যেমন ইসরায়েলিরা পাত্তাই দেয় নাই, ওবামার সময় ইসরায়েলিরা পাত্তা দেয় নাই হোয়াইট হাউসকে, যা খুশি তাই করছে। বাইডেনের সবচেয়ে বড় প্রবলেম ছিল হি হ্যাড এ ভেরি উইক সেক্রেটারি অফ স্টেট। সে একেবারেই যোগ্য ছিল, তার উপর আবার ইহুদি এবং উইক। এখন যেটা ইম্পর্ট্যান্ট হবে, কাকে সে সেক্রেটারি অফ স্টেট হিসেবে চুজ করে। যদি একটা অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন সেক্রেটারি অফ স্টেট না থাকে, তাহলে নেতানিয়াহুর ওই যে ঘোড়ার টেনে ধরা, রশি টেনে ধরা কঠিন হবে। কিন্তু আমার একটাই আশা হচ্ছে ইউএস সেনেট, এখানে যেহেতু রিপাবলিকানদের মেজরিটি রয়েছে, এবং ঠিক যেটা আমি আগে বললাম যে তারা চিন্তা করে 4 বছর পরে তাদের ওই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় ট্রাম্পকে বাধ্য করবে তারা যে ডোন্ট এনকারেজ ইসরায়েল। জি, এটাই ইশফাক আলী চৌধুরী, মধ্যপ্রাচ্য মানে স্বস্তি ফেরার খুব বেশি সম্ভাবনা আপনি দেখছেন? আমি তো বললাম মধ্যপ্রাচ্য শুরু তো হয়েছে 100 বছর আগে, হ্যাঁ, বেলফোর্ড ডিক্লারেশন 1918-এর, আর আজকে দেখেন 2024, আর 48 সাল থেকে তার মানে তো বাইডেন যে পথে সেই পথেই উৎপত্তি, বাইডেনের পথে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা 48 সাল থেকে
48 সালে যুদ্ধ হয়েছে, 67 সালে 56 সালে যুদ্ধ হয়েছে, 67 সালে যুদ্ধ হয়েছে, 73 সালে যুদ্ধ হয়েছে, 82 সালে যুদ্ধ হয়েছে, এখনও চলছে। সো আমাদের লাইফ টাইমে আমার মনে হয় সলিউশন হবে। এখন 2 স্টেট সলিউশন আই ডু নট নো যে ট্রাম্প বলেছে কিনা, রিজেক্ট করেছে কিনা, কিন্তু ইন এনি কেস 2 স্টেট সলিউশন হ্যাজ বিকাম ইমপ্র্যাকটিক্যাল। কারণ যেটুক জায়গা ওয়েস্ট ব্যাংকে ছিল সেখানেও এত বেশি গত 20-25 বছরে এত বেশি ইহুদি ইস্টাবলিশমেন্ট হয়েছে, শহর ছোট ছোট শহর গড়ে উঠেছে, এগুলাকে রেখে এদেরকে সরানো যাবে, এবং তাহলে এই যেটুক রয়ে গেছে সেখানে আইন কীভাবে হবে? How will a state must have a border, a state must have an access to the sea, বা কোনো একটা রুট, এ তো একটা হয়ে যাবে। I don't know how this Palestinian will be solved. You can't take everybody to Jordan, nobody is going to take them. Egyptians are not going to take them, they are going to stay there, and if they stay there and become Israeli citizen, তাহলে তো the Jewish population will become minority. তারা তো হতে পারে না, তাই না? যদিও ইসরায়েলে কিন্তু এখনো about I think 15-16% people are Muslims, এবং they have accepted Israeli citizenship, এবং some people say they have more civil rights than people in Saudi Arabia or Kuwait, for the example. তবে একটা ইরানের ব্যাপারে পরে বলবো। আচ্ছা, ঠিক আছে, একটা বিষয় জানতে চাই, ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে বাস্তবতা এখন আছে, সেই জায়গাটাই নর্থ কোরিয়া রাশিয়ার এখন যে সম্পর্ক, ট্রাম্পের সঙ্গে নর্থ কোরিয়ার সম্পর্ক, সেটির ইকুয়েশনটা কেমন দাঁড়াবে এখন? এটা তো কোনো, এই যে আমি বললাম কালকে এখানে বলেছিলাম যে এখন নর্থ কোরিয়া সাপ্লাইজ সোলজার্স ফর গেটিং কিলড ইন দ্য ইউক্রেন, তাদের এই অবস্থা। আদারওয়াইজ আপনি যদি দেখেন নর্থ কোরিয়ার সাথে, নর্থ কোরিয়া এবং রাশিয়া এবং চায়না মোর অফ এ অ্যালায়েন্স অফ কনভিনিয়েন্স, বাট ইট ইজ নট অ্যান আইডিওলজিক্যাল। এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি, এদেরকে তারা কমিউনিজমকে ত্যাগ করে পুটিন হ্যাজ বিকাম এ ইম্পিরিয়াল জার। ওদিকে কমিউনিস্ট পার্টির নামে ওখানেও একটা ক্যাপিটালিস্ট ইন দিস ফর্ম অফ চাইনিজ কমিউনিজম, দে কল ইট সোশ্যালিজম অফ চাইনিজ টাইপ। তাদের মধ্যে কোনো ধরনের নাই, কিন্তু একটা হচ্ছে কমন এনিমি হচ্ছে তাদের ইউএসএ। এখন যদি ইউক্রেন প্রবলেম সলভ হয়ে যায়, আর যদি ইউক্রেন প্রবলেমের সাথে আরেকটা জিনিস আছে যে ট্রাম্প হয়তো বলবে যে আমরা আর ন্যাটোকে ইস্টওয়ার্ড এক্সপানশন করব না, কারণ দ্যাট ওয়াজ সামথিং উইচ মানে রেড লাইন যেটাকে বলতো, যে আমার সীমান্ত ছিল পশ্চিম জার্মানি, পশ্চিম জার্মানি, মানে ওই লাইন ছিল, সেখান থেকে তুমি চলে আসছো একদম আমার মস্কোর কাছাকাছি। তো এটা যদি বলে যে ওকে ইউক্রেন থাকবে কিন্তু আমার ইউক্রেন নিউট্রাল থাকবে, আমরা করবো না, তাহলে কিন্তু ওদের মানে যে ফিয়ার অফ রাশিয়ান ফিয়ারটা অনেকটা কমে যাবে। তখন কিন্তু রাশিয়ার আপনার নর্থ কোরিয়ার সাথে বা ইরানে যে বললো ওয়েপন সাপ্লাই করেছে, বা এরাও আবার ড্রোন সাপ্লাই করেছে, এই জিনিসটার এপিলটা কমে যাবে। তাহলে এখন ট্রাম্পের সাথে নতুন হবে, রাশিয়ার সাথে সম্পর্কটা যদি ভালো হয়, ইউক্রেন যুদ্ধটা থামাতে পারে, তাহলে তো আপনার ওয়েস্টার্ন ইউরোপের জন্য ভালো। রাশিয়া ওয়ান্টস টু বি কানেক্টেড। এখন দেখেন ব্যাংকিং সেক্টর বলেন, পুতিন তো এখন অভিনন্দন জানায়নি আসলে। পুতিন জানায় নাই, জানি না যে হয়তো জানাবে, সময় লাগবে। এবং ইন এনি কেস আই মিন who becomes US president may not be that concerned, কিন্তু তারা চাইবে যে ইউক্রেন যুদ্ধের একটা হোক, কারণ সেক্ষেত্রে খাদ্যশস্যের যে সাপ্লাই চেইন ওয়ার্ল্ড ওয়ার, সেটা বেটার হবে। আপনার ইউক্রেন ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সাপ্লায়ার, ইভেন বাংলাদেশের জন্য ইট ইজ ইম্পর্টেন্ট। ইউ নো হাউ আওয়ার ইকোনমি হ্যাজ সাফার্ড বিকজ অফ দিস ওয়ার, এবং এই যে আমাদের স্টার্টিং ফ্রম দ্য স্যাংশনের জন্য পাওয়ার প্ল্যান্ট ফর এক্সাম্পল, উই আর ফেসিং প্রবলেম। পেমেন্টের জন্য আমাদের পেমেন্ট করতে পারছি না, স্যাংশন হবে, আমাদের জাহাজে মাল আনতে পারতেছি না, কখন কি আমেরিকানরা স্যাংশন দিয়ে বসে। এইসব জিনিস যদি যায়, এটা ফর এভরিবডি, গুড ফর এভরিবডি। তবে মিডল ইস্টের সমস্যা আমি দেখছি না কোনো। অনেক ধন্যবাদ ডক্টর সাইদুর। যেমন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন দেখেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে? আজকে প্রেস সচিব কথা বলেছেন, ডক্টর ইউনূসের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, অভিনন্দন জানানো হয়েছে, এবং যেটি তিনি বলছেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামনে আরও ভালো হতে পারে। আনফর্চুনেটলি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কূটনীতিতে ইউ ডোন্ট হ্যাভ গুড স্পিকার্স। আপনাকে নেগোশিয়েট করতে হবে, কথা বলতে স্কিল। আমাদের একজন খুব ভালো ছিল নেগোশিয়েটর, যেমন অ্যাম্বাসেডর ফারুক সোবান, হি হ্যাড ট্রিমেন্ডাস কন্ট্রোল ওভার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
আপনার যদি অ্যাবিলিটি থাকে ট্রাম্পকে যে বোঝাবার যে দেখো ভাই, মোদি তোমাকে যেসব কথাগুলো বলতেছে, বাংলাদেশে হিন্দুদের এই অবস্থা, তুমি খোঁজ নিয়ে দেখো তোমার নিজেদের আমেরিকান কূটনীতিকরা কি বলে, তুমি খোঁজ নিয়ে দেখো ভারত কিভাবে আমেরিকান ডেমোক্রেসি আনার ব্যাপারে আমেরিকাকে স্ট্যাপ করেছে, হ্যাঁ, বাংলাদেশে আমেরিকার ইমেজকে নষ্ট করেছে। এই কথাগুলো যদি ঠিক মতো ট্রাম্পকে বোঝানো যায়, তাহলে আমি তো ব্যক্তি ট্রাম্প কোনো অসুবিধা করবে আমার মনে হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন এই যে স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়ালস, আমি তো পরশুদিন দেখলাম ওদের স্পোকসপারসনের ওদের বাংলাদেশের কাছে সবচেয়ে বড় এক্সপেকটেশন কি হচ্ছে, বাংলাদেশে হিউম্যান রাইটস প্রোটেক্ট করার ক্ষেত্রে যে এই যে গত কয়েক মাসে যে অ্যাবসলিউটলি মারাত্মক হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, যথার্থ বিচার করতে হবে। হিউম্যান রাইটস চেয়ারম্যান ঢাকায় ঘুরে গেছে, এমন কমপ্লিটলি সার্টিফাই করছে যে এই যে কিলার্স, গত রেজিমের কিলার্সরা যেভাবে হত্যা করেছে, ফেয়ার ট্রায়াল হবে সে কনফিডেন্ট। এই জিনিসটাই আমেরিকা প্রায়োরিটি দেয়, তারপরে কিন্তু তারা ইলেকশনের কথা বলে। এবং আমাদের মোরলেস লোন পেমেন্টের ব্যাপারে ভালো করেছে যে এই ইন্টারিম গভর্নমেন্টে যে কয়জন ইকোনমিস্ট রয়েছে, দে আর এক্সেলেন্ট। তাদের একজন রয়েছে যার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে যে রিকভারি অফ ডিফল্টেড লোনস, হ্যাঁ। এবং আমি তো শুনলাম যে আমাদের রিজার্ভে না টাচ করে ইয়ে করে দিয়েছে, এবং আগামীতে আমরা ভালো সাহায্য পাবো। কাজে আমরা সব দিক থেকে তো আর সাকসেস হয় না। আমেরিকানদের প্রচুর এনকারেজমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকে তারা এনকারেজ করছে বাংলাদেশকে হেল্প করতে, এবং আমার মনে হয় ট্রাম্পের সময়ও সেই প্রক্রিয়া চলবে। ইশফাক আলী চৌধুরী, ডক্টর ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক এবং রিপাবলিকানদের সম্পর্ক পার্থক্য দেখেন, মানে সেই জায়গাটাই কি? মানে উনি তো ব্যক্তিগতভাবে হিলারি ক্লিন্টন, প্রেসিডেন্ট ক্লিন্টন, এদের সাথে সাংঘাতিক ভালো সম্পর্ক ছিল, এবং the only time the American president ever has visited Bangladesh for few hours was during President Clinton's time, and that was not there was no official কোনো প্রোগ্রামই ছিল না। উনি এসেছিলেন গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক দেখতে, হ্যাঁ। তো এর সাথে সম্পর্ক মানে আমাদের বাংলাদেশ আমি বলি যে এখনও এত ফ্রিঞ্জে আছে যে তখন একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট থাকা সত্ত্বেও বা বারবার আমাদের এখানে কোনোদিন কোনো আমেরিকান প্রেসিডেন্ট আসেন নাই। দুইবার বোধহয় ফরেন সেক্রেটারি এসেছিলাম, প্রথম যখন হেনরি কিসিঞ্জার আসলেন তখনই আমি কিন্তু এয়ার হেডকোয়ার্টারে ছিলাম, এবং বিশ্বাস করেন যে অ্যামাউন্ট অফ সিকিউরিটি প্রোটেকশন দে টুক, এবং সেম থিং হ্যাপেন্ড ওয়েন ক্লিন্টন ল্যান্ডেড, ইউ সি। তো মানে এট এভরি টাইম মানে দে আর থিঙ্কিং দ্যাট বাংলাদেশ ইজ এ মিলিটেন্ট ডোমিনেটেড সে তো তার একটা পুরা আর্মার্ড ড্রেস পরা ছিল, প্যান্টটা উঠেছিল হাঁটুর কাছে, বিকজ হি ওয়াজ ওয়ারিং ডাবল। দেন হি কেম ইন এ ডিফারেন্ট এয়ারক্রাফট, নট দ্য ইউজুয়াল আমেরিকান ইউএস প্রেসিডেন্ট জেট, হি ল্যান্ড। তো এই ধরনের বাংলাদেশের ইমেজ খুব ভালো না। তো এইখানে আপনি যেটা বললেন যে ডেমোক্রেটিক এই যে রিপাবলিকানের ফোকাসটা কিন্তু অন্যদিকে হবে, একটা ইনভেস্টমেন্ট আর একটা সিকিউরিটি। এই যে ইন্দো প্যাসিফিক, আমরা তো একটা ইন্দো প্যাসিফিক পলিসি আমরা করেছি, সেখানে কিন্তু মিলিটারি ইয়েটা আমরা করি নাই, ওকে, মিলিটারি ইনভলভমেন্ট। কিন্তু এখন চাপ আসবে যে ভারত যে কোয়াড যেটা করেছে ওটার সাথে মিলে ইন্দো প্যাসিফিকে তারা চাপ দিবে যে বাংলাদেশ শুড কমিট মোর ইন দ্য ফর্ম অফ ইফ নট অ্যালায়েন্স মিলিটারি কমিটমেন্ট, এবং সের ফলে হয়তো কিছু ক্যারেক্টারিস্টিক আমাদের হয়তো এয়ারক্রাফট অফার করবে, শিপস অফার করবে, ট্যাঙ্কস অফার করবে, কিন্তু দ্যাট উইল বি অ্যাট দ্য কস্ট অফ আওয়ার ফ্রেন্ডশিপ উইথ চায়না। তো এখন আমাদেরকে ডিসাইড করতে হবে খুব ইম্পর্টেন্টলি যে কতটুকু ব্যালেন্স আমরা রাখবো। এবং আই ফুলি এগ্রি উইথ প্রফেসর শাহিদুজ্জামান, বিশ্বাস করেন মানে আমাদের এবিলিটি টু কমিউনিকেট, আমাদের লেভেল এট এভরি লেভেল। আমি আজকে 20 বছর ধরে প্রাইভেট ইউনিভার্সিটির মানে কাজ করছি এবং ছাত্রদের সাথে আমাদের এবিলিটি টু, আমি কি বলতে চাই, বাংলাতেই ভালো বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। আমাদের অ্যাম্বাসেডার্স নাও ইন ইউএসএ উইল বি হ্যাভিং এ ভেরি ইম্পর্টেন্ট রোল, কিন্তু আমি উইদাউট এনি আমি যতটুকু তাকে শুনেছি ভালো ইংরেজি বলতে পারেন না। তো এইগুলো যখন পলিসি লেভেলে তো এগুলো অনেক বেশি আসলে ইম্পর্টেন্ট, দ্যাট কমিউনিকেশন, ইউর লেভেল অফ ইউ আর ডিলিং উইথ পিপল স্টেট ডিপার্টমেন্ট। আমরা বিরতির আরেকটা সময় হয়েছে, ছোট্ট একটা বিরতির পরে ফিরছি।
আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্স এর সঙ্গে আছেন প্লাবন রহমান। দর্শক, আমরা কথা বলছিলাম ট্রাম্পের বিজয়ে কি স্বস্তি ফিরবে বিষয় নিয়ে। আছেন ডক্টর এম শহীদুজ্জামান, আছেন এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক এলাহি চৌধুরী। ডক্টর এম শহীদুজ্জামান, বাংলাদেশের উপরে এখন নির্বাচনের কয়েকটা নিউজ এরকম দেখছেন যে বাংলাদেশের উপরে দ্রুত নির্বাচনের একটা চাপ আসতে পারে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, সেটির সম্ভাবনা দেখেন কিনা বা আশঙ্কা দেখেন কিনা? আমার মনে হয় না নির্বাচনের কোনো চাপই আসছে না, অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো রকমের চাপ আসছে না। আমেরিকানরা খুব এখন তো ভালো চাপ করে, আসছে না, মানে ট্রাম্প আসার পরে চাপ আমার মনে হয় না, কারণ আমলাতন্ত্র খুব বেশি চেঞ্জ হবে না। সাউথ এশিয়ায় যে ব্যুরোক্রেসি রয়েছে, এবং আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে ট্রাম্প আগে যেমন যাচ্ছে তাই মতো একটা লোক এনে বসায় দিল, তার নিজের বিশ্বাসে আবার সরাই দিল, এই কাজ আর সে করতে পারবে না। সেনেট ইজ ভেরি কনসিয়াস এবং সেনেট ইজ ব্রিফড, বুঝছেন? যারা আমেরিকান এই যে ডিপ্লোম্যাটসরা আছে এরা খুবই ঝানু। সাউথ এশিয়া যারা দেখে, এই যে ডোনাল্ড লু, ভিক্টোরিয়া ভিসেন্ট, এরা কিন্তু মোস্ট লাইকলি এরা কন্টিনিউ করবে। এবং এদের যে ডেপথ অফ নলেজ অ্যাবাউট বাংলাদেশ, আমাদের চেয়ে তারা অনেক ভালো বোঝে বাংলাদেশকে। ওদের ইন্টেলিজেন্স মেশিনারি, ইন্ডিয়ান যে ডিজাইনস, সব ওরা একদম স্টাডি করছে। সুতরাং ফার্স্ট থিং আমার যেটা মনে হয়, তাহলে এই যে গত কয়েক মাসে আমরা যা দেখলাম, আর সবচেয়ে বড় কথা ডক্টর ইউনুসের অ্যাকসেপ্টেবিলিটি। ইউএস কংগ্রেসের লিজিয়ন অফ অনার উনি অ্যাওয়ার্ড পেয়েছে। রিপাবলিকান সেনেটররা কিন্তু ইউনুসকে চেনে, জানে, এবং হি ইজ এ গ্রেট প্রোটেক্টর অফ ক্যাপিটালিজম। তার ওই কনসেপ্ট, ট্রাম্প ইজ এ ক্যাপিটালিস্ট, ইউনুসকে সে ইভেনচুয়ালি অ্যাকসেপ্ট করে নিবেই। সুতরাং আমার মনে হয় যেটা বাংলাদেশের ব্যাপারে তারা যথেষ্ট সিম্পেথেটিক, যে ঠিক আছে তোমরা যেসব টাকা লুটপাট হয়েছে, ব্রিং দ্য মানি ব্যাক, যতদূর সম্ভব আমরা সহযোগিতা পাচ্ছি। ইলেকশনের আগে চেঞ্জ, ইমপ্রুভ দ্য কনস্টিটিউশন, ইমপ্রুভ দ্য পার্লামেন্টারি মেকানিজম, বিকজ দ্য ড্যামেজ এত হয়েছে। আমার তো মনে হয় 2 বছর যদি আমরা সময় নেই, আমেরিকা বলবে সেটাকে বরং আরও অ্যাপ্রুভ করবে ইউনাইটেড স্টেটস, এবং সেটা একটা বড় ব্লেসিং আমাদের জন্য। কোনো নড়চড় দেখছেন না আপনি? মানে মার্কিন নীতিতে খুব বেশি পরিবর্তন আসছে না বাংলাদেশে? খুব বেশি পরিবর্তন হয় না, তবে ইমফেসিস শিফট করবে। ইউ সি, তারা অ্যাজ নট অনলি ফর বাংলাদেশ, হোল ইয়েতে ডোনাল্ড ট্রাম্প ডাজন্ট গিভ মাচ থটস অন দ্য হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি আছে কি না, কতটুকু আছে কি না। উনি ব্যবসা বোঝেন ভালো এবং ওদিকে ঝোঁক থাকবে। তো এবং স্ট্র্যাটেজিক এরিয়া অফ ইন্টারেস্ট যেখানে বাংলাদেশ কিছুটা ইম্পর্টেন্ট হবে, যে আমাদের ইন্দো প্যাসিফিকে, যেটা আমি আপনাকে বললাম যে উইল বি দেয়ার। কিন্তু আপনি যেটা বললেন দ্রুত নির্বাচন, তো উনি কেন চাইবেন দ্রুত নির্বাচন? তো বাংলাদেশের যে বিগেস্ট পলিটিক্যাল পার্টি এখন যেটা আছে, বলা যায় শ্যাডো গভর্নমেন্ট, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারাই তো চাচ্ছে দ্রুত নির্বাচন। এবং অনেক ইন্টেলিজেন্সিয়ার মধ্যেও অনেকে বলছে যে যত শীঘ্র সম্ভব একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু তার আগে কি কি করতে হবে সেটার একটা লিস্ট তো প্রফেসর ইউনুসও দিয়েছেন। তো কিন্তু সেটারও প্রোগ্রেস কিন্তু আনফর্চুনেটলি আমি আজকের পেপারে যেগুলো ছিল, যে সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানগুলোরও আগাচ্ছে না। সেটা পুলিশ রিফর্ম বলেন বা ইলেকটোরাল রিফর্ম বলেন, অনেকগুলোর তো কমিশনই এখনও গঠন হয়নি। তো কখন কাজ শুরু করবে? তো এইগুলো ওনার ডোমেস্টিক প্রেশারও বর্তমান সরকারের উপরে যথেষ্ট থাকবে, যে আপনি এটা জলদি করেন। এবং জলদি করে, যেটা বিএনপি থেকে বলা হয়েছে যে এমন কিছু করলেন সেটা যে পরবর্তী সরকার যে মেনে নিবে তার কি অ্যাসিওরেন্স আছে, তাই না? সুতরাং এমন কিছু রেডিক্যাল কিছু করলে লাভ নেই, বাট একটা সুন্দর ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্ট ইন্টারন্যাশনালি এবং ডোমেস্টিক্যালি অ্যাকসেপ্টেড ইলেকশন, সেটা দিয়ে লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড। এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আপনি মানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যেই দেখেন নাকি ভারতের ইন্টারফারেন্স দেখেন? এটা কোনো পরিবর্তন দেখবেন? ভারতের তো ইউসি ওই যে কালকে যে বলছিলেন যে ভারতের চোখে বাংলাদেশ দেখবে না মার্কিন যুক্তরাষ্ট্র ডাইরেক্টলি দেখবে, আমার মনে হয় ওই এই রিজিয়নাল পার্সপেক্টিভে ভারতের একটা ইনফ্লুয়েন্স থেকে যাবে, এটাকে অস্বীকার করার উপায় নাই। এবং যে সরকারই আসুক, যেমন ধরেন প্রফেসর ইউনুসও তার প্রথম দিনেই বলেছেন যে ভারত, আমরা সুসম্পর্ক চাই এবং আমাদের যথেষ্ট নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। শেখ হাসিনা ওখানে থাকুন বা না থাকুন, বাংলাদেশ ভারত ব্যবসা বাণিজ্য চলতে থাকবে। এবং আমরা দেখেছি যে আমাদের যেসব নিডে তারা সঙ্গে সঙ্গে সেগুলো করে, তারা তো কোনো স্যাংশন দেয়নি, আর আমরাও কোনো
স্যাংশন দেই নেই ভারতের উপরে, তাই না? তো প্রজেক্টগুলো এখনও হয়তো সাম অফ দি প্রজেক্টস আর সাসপেন্ডেড, তাদের ইঞ্জিনিয়াররা চলে গেছে, বাট দে ক্যান অলওয়েজ কাম ব্যাক, এবং সরকার চাচ্ছে যে এগুলো আমাদের চালু হোক এবং এগুলো প্রজেক্টগুলো শেষ হোক। তো আমি জি একটা জাস্ট আমি জি, অ্যাড করতে please. চাই কি, যে আমাদের দুটা খুব ভালনারেবল, এটা আমেরিকানরা রিয়েলাইজ করে। একটা হচ্ছে ফরেন পলিসিতে দের ইজ একদম স্ট্যাগনেন্সি চলে আসছে, অ্যাজ ইফ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, সেজন্য কোনো ইনিশিয়েটিভ নেওয়া হবে না। অথচ এটা কিন্তু আমাদের সিকিউরিটি রিয়েলমে অনেক এফেক্ট করছে। যেমন আমি ইজিলি বলা যায় যে চায়নাকে আমরা সরাসরি অনেক বেশি ইনভলভ করতে পারতাম। আমাদের বর্ডার্সগুলো কিন্তু ইনসিকিউর, এত ওপেন পোরাস বর্ডার্স ছিল যে বলা হয় যে ইন্ডিয়ানসরা, ইন্ডিয়ান ট্রুপস, ইন্ডিয়ান ইন্ট্রুডার্স ঢুকে পড়লে কোনো ইয়েই নাই আমাদের। আর বর্ডার সিকিউরিটি একেবারেই ভেঙে পড়েছিল আগের গভর্নমেন্টের সময়। এখন আবার একটু এখন এটাকে স্ট্রেংথেন করতে হলে অনেক বেশি এমফেসিস দিতে হবে। সবচেয়ে বড় দুর্বলতা যেটা আমার মনে হয় আমেরিকানরা, আমি যতদূর শুনেছি যে আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন দুটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ডিজিএফআই আর এনএসআই, দুটাই একেবারে মানে টোটালি শ্যাটার্ড বাই পলিটিক্যাল ক্যাডার্স। এইটা আপনার প্রফেশনালিজম আনা দরকার। আই হ্যাভ কাম অ্যাক্রস সো মেনি আর্মি অফিসার্স যাদেরকে হঠাৎ করে দে ওয়ার রিমুভড, দে আর হাইলি ট্রেইনড প্রফেশনালস, ওরা আবার ফিরে যেতে চায়। এই ব্যাপারগুলোতে আমার মনে হয় আমেরিকান প্রেশারটা যদি থাকতো তাহলে কাজে জি, দিত। অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে আরও গভীর হবে এবং বিশ্বব্যাপী শান্তি ফিরবে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আপনাদের দুজনকে এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে ইনসাইড পলিটিক্স। দেখাবেন অন্য সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।